প্রবাসীদের জন্য নানা রকম খবরাখবর নিয়ে বাংলাদেশে অন্যতম এক নতুন ব্যতিক্রমধর্মী অনলাইন পোর্টাল bdgen24.com এর আজকের এই অনলাইন টক শোতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আজ আছেন সৌদি আরব থেকে জনাব আজাদুল হক এবং সৌদি আরব থেকে আরো একজন প্রবাসী যিনি একাধারে লেখক এবং একজন আলেম এবং একজন ব্যবসায়ী জনাব শাহাদাত হুসাইন। আমরা দুজনের কাছ থেকেই বিস্তারিত পরিচয় শুনবো। তার আগে আমরা বলে দিতে চাই যে bdgen24.com এর এটি একটি সাপ্তাহিক অনলাইন টক শো, যেটি প্রতি শুক্রবার রাত বাংলাদেশ সময় রাত 12টায় এটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সহ বিভিন্ন জায়গায় আপলোড করা হয়ে থাকে। bdgen24.com এর অন্যতম লক্ষ্য উদ্দেশ্য প্রবাসীদের খবর এবং প্রবাসীদের জন্য নানা রকম খবরাখবর নিয়ে একটি ব্যতিক্রমধর্মী অনলাইন পোর্টাল গড়ে তোলা, যেটি একাধারে প্রবাসীদের জন্য গাইডবুক হিসেবে কাজ করবে বিশ্বজুড়ে। আজকের এই অনুষ্ঠানটি শুরু করার আগে আমি খুব সংক্ষেপে একটু পরিচয় জেনে নেব জনাব আজাদুল হকের কাছ থেকে। ধন্যবাদ। আজকের এই প্রোগ্রামের সঞ্চালক জনাব তামিম রেহান ভাই এবং এই প্রোগ্রামের সহ আলোচক এখন উপস্থিত জনাব হাফেজ শাহাদাত হুসাইন এবং যিনি পরে উপস্থিত হবেন, এবং আপনার মাধ্যমে দেশ এবং প্রবাসের যারা বাংলাভাষী আছেন সবাইকে আমি অভিনন্দন জানিয়ে আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ আজাদুল হক, সৌদি আরব আছি 20 বছরের উপরে, 21 বছরের মতন চলছে। আমি সৌদি আরব রিয়াদে আছি। আমি নিজেই বিজনেস করি, কোনো কোম্পানিতে বা কারো ইয়েতে চাকরি করি না। আমি নিজের ছোট ছোট বিজনেস ছিল আর কি, এখনো আছে। এই আমার আচ্ছা, আমরা এই মুহূর্তে একটু জনাব শাহাদাত হোসেনের কাছ থেকে আপনার একটু পরিচয় দর্শকদের উদ্দেশ্যে বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি শাহাদাত হুসাইন, সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি আপনি কত বছর ধরে সৌদি আরবে আছেন? জি, একটি ট্রাভেলসে আছি। কত বছর ধরে সৌদি আরবে আছেন? আমি 2008 সাল থেকে সৌদি আরব আছি, চলছে এখনো। বিভিন্ন সময় মসজিদের ইমামতি, বর্তমানে আছি ট্রাভেলসের লাইনে। জি, আচ্ছা, আমরা আমাদের আলোচনার মূল পর্বে প্রবেশ করতে চাচ্ছি এবং আমরা আসলে আজকের অনুষ্ঠানে আমরা দুটি ব্যতিক্রমধর্মী খবরাখবর নিয়ে আমাদের অনুষ্ঠানটা আলাপ করব এই অনুষ্ঠানে। একটি খবর হচ্ছে যে আমরা কিছুদিন আগে দেখতে পেলাম যে বিদেশে, বিশেষ করে সৌদি আরবে বাংলাদেশি কর্মী যাওয়ার সংখ্যা বেড়েছে এবং স্ট্যাটিস্টিক্স জানাচ্ছে যে এই বছর অর্থাৎ গত 10 মাসে প্রায় 3,74,000-এর বেশি মানুষ, অর্থাৎ প্রায় 4 লাখ প্রবাসী বাংলাদেশি সৌদি আরবে কর্মসংস্থানের জন্য গেছেন। এটি বাংলাদেশের সরকারি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সর্বশেষ রিপোর্টে এটি জানা গেছে। তো বেশিরভাগ লোক যদিও নির্মাণ সংক্রান্ত কাজের জন্য যাচ্ছেন এবং আমরা জানি যে সৌদি আরবের যে ভিশন 2030 সেটির অধীনে বেশ কিছু গিগা প্রকল্প চালু আছে এবং যেটিতে কাজ করার জন্যই মূলত বিপুল সংখ্যক এই নির্মাণ শ্রমিক যাচ্ছেন। তো পাশাপাশি আরেকটি খবরের দিকে আমাদের বেশ নজর পড়েছে যে গত প্রায় 1 সপ্তাহে সৌদি আরব জুড়ে 20,000-এর বেশি অবৈধভাবে বসবাস করা প্রবাসীদেরকে গ্রেফতার করেছে পুলিশ। অর্থাৎ এই সংখ্যাটা 31শে অক্টোবর থেকে 6 নভেম্বরের মধ্যে বিভিন্ন সরকারি সংস্থা এই অভিযান চালায়। তো এদের মধ্যে আমরা জানি যে আবাসিক আইন বা একামা সম্পর্কিত আইন লঙ্ঘনের জন্য 11,523 জন, বর্ডার সংক্রান্ত আইনের জন্য 5,711 জন এবং শ্রম আইন লঙ্ঘনের জন্য 3,544 জনকে গ্রেফতার করা হয়েছে। তো এবং যাদের মধ্যে ইয়েমানি আছে, ইথিওপিয়ান আছে এবং বিভিন্ন দেশ থেকে আছেন অন্যরা, যারা বাংলাদেশেও এখানে বাংলাদেশিদের সংখ্যাও আছে। তো আমরা আসলে প্রথম পর্বে আলোচনাটা করি যে এই যে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি সৌদি আরবে যাচ্ছেন, এই যে গত 10 মাসে প্রায় 4 লাখ প্রবাসী সৌদি আরবে এসেছেন, জনাব আজাদুল হক, আপনি কি মনে করেন যে সত্যিকার অর্থে এত মানুষের কর্মসংস্থানের চাহিদা বিশ্বকাপের 10 বছর আগেই তৈরি হয়েছে? ধন্যবাদ। আসলে চাহিদা, সৌদি আরব তো দেশ অনেক বড় একটা দেশ, চাহিদা আছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রজেক্টে, বিভিন্ন সেক্টরে চাহিদা আছে। কিন্তু আমাদের মধ্যে যারা বাংলাদেশি যারা আছেন এখানে ভিসার ব্যবসায়িক কাজটা করেন, ভিসা দিয়ে লোক আনেন,
তাদের আসলে মূল লক্ষ্য থাকে ভিসার ব্যবসাটা। সেজন্য ভিসার ব্যবসার উপলক্ষে লোকজন বেশিরভাগই আমরা সাধারণ জনগণ যারা আসে কাজ নিয়ে, তারা নিজে একটা ট্রেড নিয়ে যে আসবে বা বিভিন্ন কোম্পানিতে আসবে যে কাজ নিয়ে, যাদেরকে যাদের কাছ থেকে ভিসা কেনার কথা, যে অথরিটি যাদের কাছ থেকে আমরা ভিসা ক্রয় কাদের কাছ থেকে করব, আমরা বাংলাদেশের বিভিন্ন আপাময় জনগণ যারা আছে, সাধারণ জনগণ সেটাই বুঝে না কার কাছ থেকে কিনলে এটা যথাযথ কর্তৃপক্ষ হবে। এমুকে আমার পরিচয়, আমি আমি আমার গ্রামের এমুক ভাইকে চিনি, অমুক ভাই বড় ভাই, উনি আমাকে খারাপ দেবেন না, উনি আমাকে ভালো একটা ভিসা দিবেন। কিন্তু ভালো ভিসার মানে তো উনি অথরিটি না ভিসা বিক্রি করার। ভিসা এম্বাসির মাধ্যমে যায়, ট্রাভেলস এর মাধ্যমে আসবেন, ওইখান থেকে আপনার কন্ট্যাক্ট ফর্ম সিগনেচার করবেন। কিন্তু আমি তো 20 বছরের মতন সৌদি আরব, আমি দেখি প্রায় লোকজনকে জিজ্ঞাসা করি আসার পরে, ভাই আপনি যে আসছেন, আপনি কোন বিষয়ে আসছেন, কোন কোম্পানিতে, কাজ কি? কোন কাজ তো নাই। আমি বাইরে থেকে মনে করছেন যে 10 মাসে যে 4 লাখ প্রবাসী সৌদি আরবে এসেছেন গত 10 মাসে, এদের মধ্যে অধিকাংশই কি ভিসা কিনে এসেছেন নাকি যথাযথ কাজের ভিসায় এসেছেন? আপনার কি ধারণা? আমার ব্যক্তিগত যে ধারণাটা, আমি তো ফ্রি ভিসা নিজের ব্যবসা করি, সেই সুবাদে আমি তো মোটামুটি রিয়াদের ভিতরে মোটামুটি প্রত্যেক দিনই প্রায় 4-5 ঘন্টা ঘোরাফেরা করি, মানে সাধারণ জনগণের সাথে, সাধারণ মানুষ যারা আসতেছে নতুন বা পুরাতন, তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়। সেই অভিজ্ঞতাটাই বলি, আমি যদি 10 লক্ষ লোক এসে থাকে, 60 থেকে 70% লোকের কোনো কর্ম কি বা আসা কি করবে, এটার কোনো ওইখান থেকে বাংলাদেশ থেকে তারা শিওর হয়ে আসে নাই যে আমি এই কর্মটাই করব। এখানে এসে আমরা কর্ম খুঁজে নেব, যদি যথাযথভাবে খুঁজতে না পারি, যত লোকজন না থাকে কাজ দেওয়ার মতন, তাদেরই সমস্যা হয়, রাস্তাঘাটে ঘুমাতে হয়, খানা নাই, ঘুমাইবার জায়গা না, বিভিন্ন অভিযোগ আসে। কিন্তু তারা দেশ থেকে আসার সময় যেটা কনফার্ম করে আসার উচিত ছিল, ওইটা ওইখানে করে না, কিন্তু ওইখানে এসে কান্নাকাটি। আচ্ছা, জনাব শাহাদাত হোসেন, আপনি কি আজাদুল হক সাহেবের এই বক্তব্যের সাথে একমত যে এই যে বিপুল সংখ্যক প্রবাসী এই মুহূর্তে সৌদি আরবে আসছেন, তাদের অনেকেই ভিসা কিনে আসছেন, অর্থাৎ অনেকেই নিজের ব্যাপারে জানেন না যে তিনি আসলে গিয়ে কোথায় কাজ করবেন বা কি কাজ করবেন, অর্থাৎ ভিসা ব্যবসায়ীদের প্ররোচনায় তারা আসছেন, ভিসা কিনে আসছেন, এখানে আসলে কাজের সুযোগটা মুখ্য না। আপনি এই বক্তব্যের সাথে একমত কিনা? জি, ধন্যবাদ আপনাকে এবং আলোচক আজাদুল হক ভাইকে। সুন্দর একটি বিষয় এখানে উপস্থাপন করছেন। এখানে দুই ধরনের মানুষ দিয়ে আসে। এখানে আজাদুল ভাই যে বক্তব্যটা এখানে দিয়েছেন, অনেকটাই আমি এখানে একমত। যে অধিকাংশ মানুষ এখানে আসেন ফ্রি ভিসা নামে। আসার পরে বিভিন্ন কোম্পানিতে, দোকানপাটে, ব্যবসা প্রতিষ্ঠানে ইকামাটা ট্রান্সফার করে তারপর তারা কাজের ব্যবস্থা হবে। তো আসার আগে একটা নিশ্চয়তা থাকা উচিত, সে কি কাজটা করতে পারবে। এখানে কাজের জায়গা আছে, সৌদি আরব তো বিশাল একটা দেশ, কাজের অনেক জায়গা আছে, কিন্তু যে জায়গাতে গেলে আমার কাজটা হবে, এই জায়গাতে আমাদের অনেকেই মানে যেতে পারতেছেন না। ওদের বড় বড় প্রজেক্ট আছে, ওখানে আমরা প্রায়ই শুনি, আমরা যেহেতু ট্রাভেলসের টিকেটের লাইনে কাজ করি, প্রচুর লোকজন আমাদের এখানে আসে, আমরা দেখি। আসলে কাজের জায়গা আছে ঠিকই, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আপনার মধ্যস্থতাকারী যারা আছে তাদের প্রতারণার শিকার হওয়ার কারণে অনেকেই কাজ থেকে বঞ্চিত, অনেকেই তাদেরকে দিয়ে বিভিন্ন প্রজেক্টে কাজ করান, কিন্তু বেতন ঠিকভাবে পাচ্ছেন না। কিন্তু কাজের ক্ষেত্রটা অনেক বড় আছে, কাজ আছে, কিন্তু যে পরিমাণে লোক আসা হচ্ছে ওই পরিমাণে কাজটা আসলে নেই। আচ্ছা, আমি আপনার কাছে তাহলে দ্বিতীয় প্রসঙ্গে যে জানতে চাই, যে আপনি যেটুকু বললেন যে কাজের সুযোগ আছে, প্রচুর লোকও আসছে, কিন্তু মাঝখানে একটা গ্যাপ আছে, তারা জানেন না, অথবা যারা ব্যবস্থা করে দেন তাদের একটা প্রতারণার ব্যাপার থাকে। তো প্রতারণা থেকে মুক্ত হয়ে আইনি প্রক্রিয়াতে এই লোকগুলো যেন কাজ পায় এবং তারা যেন কাজ শেষে নিজেদের মজুরিটুকু পাওয়ার আইনি নিশ্চয়তা থাকে, সেজন্য কি কমিউনিটির মধ্যে কোনো ধরনের সংস্থা বা সংগঠন কোনো কাজ করছেন সচেতনতার জন্য? না, এই বিষয়টা কমিউনিটির কিছু করার নেই। এখানে এখানে কাজটা হলো আইনি, এই দেশের মানে আইন, সচেতনতা তৈরির জন্য।
সচেতনতা তৈরিটা আসলে ওইভাবে হচ্ছে না, আবার হইলেও অনেকে এটা মানছেন না। কারণ কি জানেন, আমি যখন 3 মাস 6 মাস 1 বছর পরে দেশে যাই, প্রায় 2-4টা লাগেজ থাকে আমার 4টা লাগেজ দেখা আমার প্রতিবেশী জন কিন্তু এটা মানতেছেন না যে কাজ নাই সৌদি আরব। যে উনি 4টা লাগেজ নিয়ে আসতেছে, কাজ না থাকলে কি আছে? এটা একদম 100% বাস্তবতা। এই সচেতনতাটা কোনো কাজে আসে না। আমরা বহুজনকে বলি। আমি যদি আপনাকে মানে আমি আধা ঘন্টা আগের কথা বলি, আমি একটা কাজে বের হচ্ছিলাম, আজাদুল ভাই জানে, যে হোটেলের সামনে দিয়ে যাইতেছি, আমার এলাকার লোক আসছে 2 মাস যাবত বসা, এক জায়গায় কাজে যাবে, হোটেলে খাইতে আসছে। তো তার কাছ থেকে আমি মানে তথ্য নিলাম, খবর নিলাম। আসার পরে 4 মাস প্রবাসের সময়টা তার, এর মধ্যে 2 মাস কাজ করছে, 1 মাস বসে আছে, আরেক মাস কাজ করার পরে অন্য একটা কাজে যাইতেছে। তো এমনটা কিন্তু অথচ যে লোকটা আসছে সে কিন্তু একটা ভালো ব্যবসা করত। আমি তাকে বললাম, তোমার কি ওইটা ভালো ছিল না? বললো যে বিদেশের ভূত ছাপছে মাথায়। তো কাজের নিশ্চয়তাটা নিয়ে আসতে পারলে অবশ্যই তার জন্য ভালো কাজ আছে এবং করা সম্ভব। আপনি জনাব আজাদুল হক, আপনি একটু বলবেন, শাহাদাত সাহেব যে প্রসঙ্গটি আনলেন যে কাজের সুযোগ আছে কিন্তু বাংলাদেশিরা সেই সুযোগ পর্যন্ত যেতে পারে না, অথবা গেলেও একটা প্রতারণার সুযোগ থাকে সেখানেও। আপনি মানে কি মনে করেন যে এই যে ব্রিজটা, মানে এখানে সেতু বন্ধনের কাজটা কে করবে? যে এত মানুষ চলে আসছে, তাদের জন্য আবার কাজের সুযোগও আছে, শুধু মানুষগুলোকে সুযোগের সাথে মিলাই দেওয়ার কাজটা, এই সেতু বন্ধনের কাজটা কাদের করা উচিত? শাহাদাত ভাই বললেন যে কমিউনিটির কিছু করার নাই, আপনি একমত কিনা? আসলে যারা আসে ইয়েতে তাদেরই সচেতন হতে হবে। যারা বাংলাদেশ থেকে যে যখন আসবে, যদি যার কাছ থেকেই বিষয়টা নিক, তারা যদি কনফার্ম করে আসে তাহলে অবশ্যই ওই লোকটা তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে, সবকিছু নেবে। তারা উদাসীন থাকে যে বিদেশ যদি যাওয়ার পরে তো আর বেকার থাকবো না ওইখানে, মানে ধারণাটাই বাংলাদেশের মানুষের ধারণাটাই ভুল। যে যারা প্রথম আসে, এই ধারণাটা সঠিক করার কাজটা কে করবে? কাজটা দেশের আপনাদের মতন যারা অনলাইনে কাজ করেন এবং দেশের স্ট্রিমলাইন যে মিডিয়া গুলো আছে তারা এবং সরকার, তারা যদি প্রচার করে, আমি যদি সঠিকটা না করি, আমি চাইবো আমার ব্যবসা, আমি যারা আমি বলছি যে যারা ভিসা ব্যবসা করে, কেনা বেচা করে, তারা চাইবে তাদের ব্যবসা। তারা যদি আয়না দিয়ে আনার পরে যদি তার কোনো দায় দায়িত্ব না নেয়, তার অনেক অনেক টাকা সেভ হইতেছে, সেজন্য যদি তার কথার মধ্যে ফাঁক থাকে যে আমি আসার পরে আমি তোমার দায় দায়িত্ব নেব না, তোমাকে সৌদি আরব পৌঁছে দিলাম, আমার দায়িত্ব শেষ, যদি এভাবেই কথাটা হয়ে থাকে বা ওই প্রসঙ্গই না আসে, তখন তো ওই যেই ভিসা দিচ্ছেন তার সুযোগ থাকে কথা বলার, যে আমার তোমার সাথে তেমন কথা হয় নাই। কিন্তু কথা যদি না হয়, সেই জন্য সে ওই লোকটা বুঝতেছে না যে আসার পরে সে কোথায় যাবে, কি করবে, কিছুই বোঝে না। এখানে আসার পরে অনেক অভিযোগ, কিন্তু আসার আগে তারা ওই জিনিসটা জেনে আসেন না যে আমাকে কাজটা দিবে কে, আমি কার বাসায় উঠবো, কোথায় খাবো, আমার ফেসিলিটিটা কি। সেই জন্য দেখা গেছে যে অনেক কষ্ট করতেছে। এটার একটা কারণ হইলো যে যারা না বলে এটার একটা কারণ আছে, দেখা গেছে আসার পরে 2 মাস 6 মাস কষ্ট করতেছে, খানা পাচ্ছে না, থাকার জায়গা নাই, অনেক কষ্ট করছে, কিন্তু দেখা গেছে খুট করে একটা ভালো একটা কাজ হয়ে গেছে, 50,000 টাকা 1 লাখ টাকা পাঠাতে পারতেছে দেশে। 6 মাস পরে দেখা যায় ওই তো আমার চাচাতো ভাই গেছে, আমার খালাতো ভাই গেছে, এত ভালো আছে, 1 লাখ টাকা বেতন পায়। কিন্তু আসার পরে যেই সমস্যাটা ভোগ করছে ওইটা তাদের মনেও থাকে না বা বলেও না ওইটা ওইভাবে। কিন্তু ওইখান থেকে যদি এরা শিউর হয়ে আসে। আপনি কি মনে করেন যে সৌদি আরবে যে বাংলাদেশিরা থাকেন, ভাষাগত অদক্ষতার কারণে তাদের ভোগান্তিটা আসলে আরো ব্যাপক? অর্থাৎ এই লোকজন যদি একটু টুকটাক আরবি ভাষা শিখে আসতো বা আরবি ভাষা এসে শিখতো, তাহলে তাদের দুরবস্থাটা একটু কমতো। মানে ভাষাগত দক্ষতার ব্যাপারটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এই ভোগান্তির পরিস্থিতিতে? পেশাগত যে দক্ষতাটা, এটা তো অবশ্যই না, আমি ভাষাগত দক্ষতার কথা বলছি। পেশাগত দক্ষতায় পরে আসবো। ভাষাগত অর্থাৎ আরবি ভাষা, টুকটাক আরবি ভাষা বলতে না পারা, এই ব্যাপারটাতে কারণে বাংলাদেশিরা ভোগান্তির শিকার হচ্ছে কিনা?
এটার জন্য আমাদের বাংলাদেশি ভাষা বাংলা ভাষাভাষী যারা আমরা কথা বলি, বাংলাদেশি যারা আসি সৌদি আরবে, এটার জন্য আমি ব্যক্তিগতভাবে সবাইকে খুব ব্রিলিয়ান্ট বলবো, খুব ভালো, খুব সম্ভবত আমি যা দেখি যদি আরবির সাথে কাজ করে 15 দিন 1 মাস সর্বোচ্চ 2 মাসের মধ্যে আবার ভাষা শিখে যায়। ভাষাটা বেশি একটা ফেক না, ভাষা শিখাটা খুব মানে বাংলাদেশিরা খুব তাড়াতাড়ি ক্যাপচার করতে পারে, এটা সমস্যা না। কিন্তু কি ধরনের দক্ষতা থাকলে বর্তমান পরিস্থিতিটা আরো উন্নত হবে? কি ধরনের দক্ষতা থাকলে, আপনি পেশাগত দক্ষতার কথা বলছেন, মানে কি ধরনের পেশাগত দক্ষতা থাকলে সৌদি আরবে আসার পরই আসলে কাজ পাওয়া সহজ? পেশাগত দক্ষতা বলতে সৌদি আরব তো অনেক ধরনের কাজকর্ম আছে। সৌদি আরবের পেশার নির্দিষ্ট কোনো পেশা এখন তো বাংলাদেশ থেকে ইঞ্জিনিয়ারিং এবং মেয়েদের জন্য নার্সিং, ছেলেদের জন্য বিভিন্ন দোকানের সেলসম্যান এবং কোম্পানির মধ্যে ইলেকট্রিক কাজটা বেশি বেশি লোকজন হয়, ইলেকট্রিশিয়ান হয় বিভিন্ন কোম্পানিতে। ইলেকট্রিশিয়ানটা কমন কাজ, এবং পাইপ ফিল্টারের যে কাজটা বলি আমরা, ওই কাজটা, এই দুইটা কাজের বেশি বেশি চাহিদা। আর যেটা ঠিকাদারি প্রতিষ্ঠান যেই কাজগুলা করা, রাজমিস্ত্রি যেই কাজটা নেয়, ওই কাজটাতে একটু হার্ডলি কাজ, এটা আমরা বাংলাদেশিদের জন্য একটু কঠিন হয়ে যায়। প্রথমত হয়তো টাকার প্রয়োজনে বা দেশ থেকে প্রথম আসছে, আমার টাকার প্রয়োজন বেশি, সেই জন্য হয়তো এটা কষ্টের কাজটা করে অনেকে, টাকা বেশি, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে এই কাজটা করে না অনেকেই। হ্যাঁ, আমি একটু সাদাত হোসেনের কাছে ফিরবো। জনাব সাদাত হোসেন, আপনি একটু বলবেন যে আজাদ ভাই যেটি বললেন যে দুটি বিষয়, যে পাইপ ফিল্টার এবং ইলেকট্রিশিয়ান কাজ শিখে আসলে টেকনিক্যাল কাজগুলোর মধ্যে যে খুব সহজে আসলে কাজ পাওয়া যায়। আপনি আপনার জায়গা থেকে কি মনে করেন? আপনি একজন ট্রাভেল এজেন্সি ব্যবসায়ী, এখন আপনি একসময় মসজিদের ইমামতির দায়িত্ব পালন করেছেন, আপনার বহু রকম অভিজ্ঞতা। আপনার সত্যিকার অর্থে কি মনে হয়, অর্থাৎ মধ্যম শিক্ষিত যারা, মানে মোটামুটি মানের শিক্ষিত, এই লোকজন আসলে কি কাজের যোগ্যতা থাকলে সৌদি আরবে খুব ভালো কাজ বা মোটামুটি একটা ভালো চাকরি পাওয়া যায়? জনাব আজাদুল ভাইয়ের সাথে আমি একমত। এর সাথে একটু অ্যাড করতে চাই, ভাষাগত দিকের কিছু কাজ এখানে আছে। আরবি ভাষাটা তো একটা কমন, মানে এদেশে থাকতে হলে এটা শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। সাথে যদি আমরা ইংলিশটার উপরে একটু গুরুত্ব দিই, তাহলে বিভিন্ন প্রজেক্টের কাজ আছে, দুভাষীর কাজ করতে হয়। এবং আরো একটি কাজ আছে, এটা অনেকেই বোঝেন না, জানেন না। এটার জন্য আমি জোর দিয়ে বলবো, চীনা ভাষা যদি শিখতে পারেন, কিছু কিছু নির্মাণ কাজের সাথে চীনাদের সম্পৃক্ততা আছে। জনাব আজাদুল হকের আরেকটু বক্তব্য শুনে আসি। এই যে শাহাদাত ভাই যে প্রসঙ্গটা তুললেন, যে চীনা ভাষার ব্যাপারটা, এই ব্যাপারটা এদিক থেকে যুক্তিসঙ্গত মনে হচ্ছে যে যেহেতু বড় বড় কনস্ট্রাকশন প্রজেক্ট হচ্ছে বিশ্বকাপকে কেন্দ্র করে, এবং এই প্রজেক্টগুলির মধ্যে চীনাদের সংশ্লিষ্টতা বেশ অনেক, সেক্ষেত্রে এবং নির্মাণ কাজ করছে বাংলাদেশিরা, তো তাদের মধ্যে একটা যোগাযোগের কাজের হিসেবে চীনা ভাষায় অনুবাদক বা চীনা ভাষা জানা, আপনি এই ব্যাপারটা থেকে কিভাবে দেখেন? শাহাদাত ভাই যে কথাটা বললেন যে চীনা ভাষাটা শিখে আসলে দুভাষীর কাজটা বা চীনা নির্মাণ সামগ্রী কিনতে এটার কাজে আসে, আমি সেটাকে বলবো এটা একটা সাইট, যারা স্পেসিফিক করে আসতে হবে যে আমি ওই কোম্পানিতে ওই চীনাইয়াতে করবো, যা ওই যাদের সাথে সম্পর্ক আছে তারাই পারবে, এটা সার্বজনীন না। আমি যেটা বললাম যে প্লাম্বিং এর কাজটা, জি জি জি। আচ্ছা, আপনি যেহেতু একজন ব্যবসায়ী, বিশ্বকাপ উপলক্ষে আসলে সৌদি কর্তৃপক্ষ আপনাদেরকে ব্যবসার কি সুযোগ সুবিধা দিচ্ছে? এমত অবস্থায় আমরা এই সময় যে আমরা দেখছি বিশ্বকাপের কাজকর্ম বা বিশ্বকাপ উপলক্ষে কোনো পদক্ষেপ নিচ্ছে সরকার, বা এর জন্য আমাদের কর্মসংস্থান হচ্ছে, এই ধরনের আমরা এখনো দেখি নাই। ইয়াতে আমরা এখন যেই কাজটা চলতেছে এখন সৌদি আরবে, যেই মেট্রো রেল প্রকল্প এবং 2030 যেই প্রকল্প নিয়েছেন, ওই সব কাজগুলাই, অনেক কাজ বাকি আছে, এবং বিভিন্ন সিটি নির্মাণ করতেছেন, আধুনিক মানে পরিকল্পিত নগরী যে তৈরি করতেছেন, কয়েকটা শহর তৈরি করছেন। এদিকে তিনটা শহর আমরা জানি, বিপুল পরিমাণে বাংলাদেশি যাচ্ছেন কন্ট্রাক্টরের মাধ্যমে, যারা
নির্মাণ কন্ট্রাক্ট নিয়ে থাকেন, তাদের মাধ্যমে অনেক লোক যাচ্ছেন, ওই কাজকর্মে চলছে। বিশ্বকাপ উপলক্ষে নতুন করে বা কাজ শুরু হয়েছে আমি এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি। সাদাত হোসেন, আপনি যা বলছিলেন যে চীনা ভাষা শেখা, এ ধরনের আর কি কি বিষয় আছে যেগুলো শিখে আসলে বাংলাদেশিরা সৌদি আরবে যে বিদ্যমান কাজের সুযোগ সেটি থেকে আরো বেশি উপকৃত হবেন? আপনি কি কি যোগ করতে চান? জি, আমি বেশ কয়েকটা কাজের কথা বলছিলাম, আমি মনে হয় মাঝখানে হারিয়ে গেছি, এই জন্য সবগুলো কথা এখানে আসে নাই। চীনা ভাষাগত একটা বিষয় এখানে আছে, আপনি খুব জোর দিয়ে বলতে চাইছিলেন ভাষাগত কোনো সমস্যায় পড়ে কিনা। তো ভাষার দিক দিয়ে আরবিটা ভালো জানলে এখানে তার কাজের জন্য একটা সুবিধা হয়, এবং আরবি টাইপিং এর উপর যদি কেউ আসতে পারেন তাদের জন্য ভালো কাজ আছে। তারপরে আপনার যদি চীনা ভাষা, এখানে দুভাষীর কাজ করা লাগে। এটা আপনি বলেছেন, এটুকু আমরা শুনতে পেরেছি। হ্যাঁ, আরবি টাইপিং হলো, চীনা ভাষা হলো, আর কি থাকতে পারে? ইংলিশটাও খুব দরকার। চীনা ভাষাটা এখানে বিভিন্ন শহর হচ্ছে নতুন নতুন, ওখানে প্রচুর কাজের একটা সুযোগ আছে। আর নির্মাণ কাজের জন্য যা যা জানা দরকার, পেইন্টিং আছে, তারপর প্লাম্বার আছে, যেগুলো আজাদ ভাই এখানে উল্লেখ করছেন, এই কাজগুলোর মধ্যে ভালো কাজের একটা সুযোগ আছে। আরেকটা সুযোগ আছে আমি মনে করি ফাস্টফুড আইটেমে যদি কাজের দক্ষতা থাকে, যোগ্যতা থাকে, তাদের জন্য একটা সুযোগ আছে এখানে। যেমন বিভিন্ন জুস আইটেম আছে, তারপর আপনার পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, কফি শপ, এগুলো এখানে খাবার আইটেম গুলোতে প্রচুর দোকান হচ্ছে এখন। এখানেও বিভিন্ন সময় প্রচুর লোকের প্রয়োজন পড়ে। আচ্ছা, আপনার প্রসঙ্গটা ক্লিয়ার। আমরা আবারও ফিরবো আপনার কাছে। আচ্ছা, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জনাব শেখ মুস্তাক আহমেদ, যে আমাদের আলোচক জনাব শাহাদাত হোসাইন এবং জনাব আজাদুল হক যে বিষয়গুলো আলোচনা করলেন, যে সৌদি আরবে প্রচুর বাংলাদেশি আসছেন এবং আছেন, কিন্তু অনেকেই তারা কর্মহীন, অর্থাৎ কাজ ছাড়া তারা বসে আছেন, কিন্তু প্রচুর কাজের সুযোগ আছে। সেক্ষেত্রে ভাষাগত সংকট, কাজ না জানা, এই জাতীয় নানা কারণ রয়েছে যেগুলোর কারণে বাংলাদেশিরা কাজের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন এই ধরনের দক্ষতা না থাকার কারণে। আপনি এই প্রসঙ্গে আপনি একমত কিনা, বা আপনি কি বলতে চান এই বিষয়টিতে? আপনি আপনার পরিচয় দিয়ে আপনার বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শেখ মুস্তাক আহমেদ, সৌদি আরব প্রবাসী, জেদ্দা। আমি সৌদি আরব কেন্দ্রীয় যুব দলের সাধারণ সম্পাদক। আসলে আজকের ভিডিও উপস্থাপক শামীম ভাইকে ধন্যবাদ জানাই এই আজকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং যারা আছেন আজকের এই অনুষ্ঠানে সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। আসলে প্রবাসে দীর্ঘদিন যাবত আছি, সৌদি আরবে জেদ্দায় দীর্ঘদিন যাবত আছি। আর এখানে যে বিষয়টা আপনি নিয়ে আসছেন, আমরা বাংলাদেশ থেকে যারা যখনই আসি, আমরা আসলে আমাদের কর্মদক্ষতা নাই বললেই চলে। আমরা প্রবাসে আসি, যে আমাদের বড় একটা সমস্যা এই প্রবাসে আসে আমাদের বাংলাদেশে। আমি যারা আছেন এবং আগামীতে যারা আসতে চান, এবং আমি এটাই বলবো যে প্রবাসে আসার আগে আপনি অন্তত একটি ডাইভিং শিখেন। প্রবাসে সৌদি আরবে ডাইভিং এর একটা সুযোগ সুবিধা আছে। যে কোনো কাজ, মানে কর্মদক্ষতা থাকার দরকার, যে কোনো, শুধু ডাইভিং না, শুধু সব বিষয়ে। আপনি একটা কফি মেকার, কফি আপনি বানানো কিভাবে, আপনি কফি শপের এখানে সৌদি আরবের প্রবাসে ভালো একটা, আমার ভাইরা বলে গেছেন, অনেক আলোচনা করেছেন আপনারা, কিন্তু আমি দুঃখিত অনেক আলোচনা শুনতে পারি নাই, আমি এখন এসেছি। কিন্তু বর্তমানে প্রবাসে সৌদি আরবে ভালো একটি এই মার্কেট আছে কর্মসংস্থানের। আপনারা জানেন এই জেদ্দা সহ সৌদি আরবে, জেদ্দা বিশেষ করে একটা মেগা সিটি করার পরিকল্পনা নিয়েছে এই সৌদি সরকার, এবং তাদের ভিশন আছে 30-30 একটা ভিশন ছিল দীর্ঘদিনের। এরা প্রায় অনেক কাছাকাছি এসে গেছে। আর বিশেষ করে এখানে কর্মসংস্থান যদি আপনি বলি, আপনারা আমরা যারা আছি সবাই জানেন, আপনার 34-এ এই সৌদি আরবে বিশ্বকাপ হতে যাচ্ছে। ইতিহাসকে সামনে রেখে প্রচুর বিনিয়োগ, প্রচুর কর্মসংস্থানের একটা জায়গা আছে ওই জায়গায় সৌদি আরবে। তো আমি বলবো বাংলাদেশে এখন আমরা প্রবাসীরা সৌদি আরবে প্রায় 20 লক্ষের উপরে আছি। এর মধ্যে আমরা খুব কম জানা লোক প্রবাসী আছি। মানে বাংলাদেশে থেকে আমরা কোনো কিছু করতে চাই না, কোনো কিছু কর্মসংস্থান, মানে একটা এসছি সামান্য, এগুলো টেকনিক্যাল কিছু বিষয়, সামান্য বিষয় যদি আমরা বাংলাদেশ থেকে শিখে আসি এবং
বাংলাদেশের সরকার যদি এইগুলার মধ্যে বেশি খেয়াল দেন, মানে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং এবং এসি মেকানিক, তারপরে আপনার একটা পিজা বার্গার কিভাবে বানাবে, কিভাবে কথা বলবে আরবি, বিশেষ করে আমাদের আরেকটা যে সমস্যা আপনি বলছেন, এখানে অনেকে বলছেন যে আরবি ভাষাটা যারাই আসতে চাই অন্তত দেশে থেকে একটা স্কুলের মাধ্যমে অথবা কারো কাছ থেকে জেনে অন্তত ভাষাগুলো শিখে আসলেও, এই জায়গায় আমরা বিশেষ করে দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করছি, আমরা দীর্ঘদিন থেকে এখানে আমি আছি, একটি আমার কোম্পানি আছে, আমি নেটওয়ার্কিং সিস্টেমে কাজ করি, সিসি ক্যামেরা নেটওয়ার্কিং এর একটা বড় মার্কেট আছে। এগুলো আমি আসলে করোনার আগে 2010-এ আমি যখন খালেদ বিন ওয়ালিদ বলে এখানে জেদ্দা একটা জায়গা আছে খালেদ বিন ওয়ালিদ, ওই জায়গায় বাংলাদেশি হিসাবে সৌদি আরবে আমার জানার মধ্যে কয়েকটা টেকনিক্যাল এই নেটওয়ার্কিং সিস্টেমের দোকান, এর মধ্যে আমার একটা দোকান ছিল নেটওয়ার্কিং সিস্টেমের দোকান। ইটাতে আবার ভালো একটা দিক আছে, সামান্য টেকনিক্যাল কাজ জানলেই সিসি ক্যামেরা নেটওয়ার্কিং সিস্টেম, আপনার ফাইবার কেবলের কাজ, আসলে এগুলো আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ থেকে যারা আসতে চান আমি উদাহরণ আহ্বান জানাবো সবাইকে যে মোস্তাক আহমেদ, আমরা আপনার কাছে আবারও ফিরবো। আমরা একটু বলতে চাই যে আজাদুল হক সাহেব বললেন একটু আগে যে সৌদি আরব সরকার কি ধরনের পদক্ষেপ নিয়েছে এই ব্যাপারে আসলে অনেক বাংলাদেশি জানেন না। আমি যদি উদাহরণ দিতে চাই যে বিশ্বকাপ উপলক্ষে সৌদি আরব সরকার ঘোষণা দিয়েছে সব ধরনের হোটেল, মোটেল এবং পর্যটন খাত সংশ্লিষ্ট বেশ কিছু ব্যবসায় কোনো ধরনের লাইসেন্স ফি নাই, যেমন এটা একটা সুযোগ। তো আমার প্রশ্ন ছিল যে বাংলাদেশি, এই যে আপনি বললেন যে এত বিপুল সংখ্যক বাংলাদেশি সৌদি আরবে থাকেন, এদের মধ্যে অনেকেই বড় বড় ব্যবসায়ী আছেন, আপনারা কি বিশ্বকাপের এই সুযোগগুলো থেকে কোনোভাবে উপকৃত হচ্ছেন কিনা? জনাব সাদাত হোসেন আগে বলুন। অবশ্যই উপকৃত হচ্ছি এবং এই বিষয়টা আমরা জানি, এবং আমাদের বাংলাদেশিদের মধ্যে অনেক এই যে নতুন নতুন সিটি হচ্ছে, ওই সিটির কাজগুলো বাংলাদেশি কন্ট্রাক্টররা নিতেছেন, এবং কেউ সরাসরি নিচ্ছেন, কেউ বায়া হয়ে নিচ্ছেন, এবং এদের সাথে আমাদের বাংলাদেশিদের সম্পৃক্ততা এখানে আছে। আচ্ছা, আমি একটু অন্য প্রসঙ্গে যাই যে আপনারা বললেন যে বিপুল সংখ্যক বাংলাদেশিরা আসেন, জনাব শেখ মুস্তাক আহমেদ বললেন যে অনেকেই একটা ড্রাইভিং, একটা কফি বানানো, এ ধরনের অনেক কাজ তারা শিখেও আসেন না, শিখে আসলে তারা কাজ পেতেন। আমার প্রশ্ন হচ্ছে যারা অলরেডি চলে এসেছেন সৌদি আরবে তাদের জন্য এই ধরনের কাজগুলি শেখানো, ড্রাইভিং তো অবশ্যই সৌদি আরব সরকারি প্রতিষ্ঠান আছে, তারা শিখতেই পারেন, কিন্তু যেমন কফি বানানো, এসি টেকনিশিয়ান, পাইপ ফিল্টারিং, ইলেকট্রিশিয়ান, এই ধরনের কাজগুলোর ট্রেনিং দিয়ে তাদেরকে তৈরি করা, যারা অলরেডি সৌদি আরবে চলে এসেছেন, এই ধরনের কোনো কাজে বাংলাদেশি কোনো প্রতিষ্ঠান কেন গড়ে উঠছে না এই দীর্ঘদিনেও? জনাব আজাদুল হক, আপনি বলুন। ধন্যবাদ। নতুন যুক্ত হলেন আমাদের নতুন ভাই, তাকে অভিনন্দন জানাচ্ছি। শুনে খুশি হলাম, উনিও যুবদলের কর্মী। যাই হোক, আপনি যেটা বললেন না যে এখানে কাজ শেখানো বা কর্মদক্ষতা গড়ে তোলার জন্য যে মূলত বাংলাদেশ থাকতেই যখন ফ্লাইট ডেট হয়ে যায় তখন থেকে তারা পয়সা গুনতে শুরু করে যে আমি মাসে এত টাকা কামাবো, দেশে এত টাকা পাঠাতে পারবো, তার চেয়ে কম হইলেই এখানে এসে মাথা নষ্ট, বা 1 মাস সময় দিবে যে কাজ শেখার জন্য, বা আরো কিছু ইনভেস্ট করব যে আমি প্রতি মাসে হয়তো 10,000 টাকা খরচ করব আমি এই কাজটা শেখার জন্য। টাকা খরচ করে কিছু শিখতে চাচ্ছেন না, টাকা খরচ করে কিছু শিখতে চান না, এই তো আপনি এটা বলতে চাচ্ছেন। জি। আচ্ছা, এখন আসার পরে তাদের মাইন্ডটাই এই ধরনের থাকে না, আমি পয়সা কামাই করতে আসছি, আমার কামাইয়ের সময় শুরু স্টার্ট, আমি এখন কামাই করব। হ্যাঁ, মানে সে বেকার বসে থাকবে কিন্তু পয়সা খরচ করে কিছু শিখবে। শেখ মুস্তাক আহমেদ, আপনি একটু এই প্রসঙ্গে বলবেন যে জনাব আজাদুল হক যে প্রসঙ্গটি বললেন যে বাংলাদেশিরা আসলে আসার পরে বেকার বসে থাকতে রাজি, কিন্তু পয়সা খরচ করে কোনো একটা ট্রেনিং তারা নেবে না, কোনো একটা জিনিস শিখবে না। আপনি এই বক্তব্যের সাথে একমত কিনা? আপনার অভিজ্ঞতা থেকে কি বলেন? হ্যাঁ, আমি আসলে আপনি এই যে প্রশ্ন করেছেন এটা আমি আর সম্পূর্ণ একমত। আর আসলে আপনি যে একটা ইম্পর্টেন্ট কথা যেটা বলছেন আজকে আমি এই উপলব্ধি করতে পারছি যে আসলে ওই ধরনের প্রবাসে আমরা অনেক ইনভেস্টর আছি, ব্যবসায়ী আছি, ওই ধরনের মানে শিক্ষণীয় একটা স্কুল অথবা ওদের মাধ্যমে কাজ শিখে কর্মস্থান করা প্রবাসে এখনো গড়ে ওঠে নাই, কোনো প্রতিষ্ঠান বাংলাদেশি ভাইয়েরা করেন নাই, এবং আদার্স কোনো
প্রবাসীরাই, অন্যান্য এরাও করে নাই। তো আসলে একটা ইতিহাস, এটা লক্ষণীয় একটা বিষয়, যারা আছেন ইনভেস্টার, বড় বড় ব্যবসায়ীরা আছেনই কেন, এরা এই সুযোগটা করে দিতে পারেন। আর আমি যে কথাটা বলতেছিলাম যে আসলে দীর্ঘদিন প্রবাসে সৌদি আরবে আমরা নিজস্ব ব্যবসা করি। তো ব্যবসা করার ক্ষেত্রে আমাদের কফিলের নামে ব্যবসা করতে হবে। তো এদিকে এই সরকার একটা সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন। ইনভেস্টার যে কোনো কেউ ইনভেস্টার হতে পারেন এবং সুলভ মূল্যে, মানে আপনার আমি জানুয়ারি থেকে প্রায় 30,000 রিয়াল সরকারকে গভর্নমেন্ট ফিস দিলে পরেই আপনি ইনভেস্টমেন্ট হতে পারবেন এবং আপনার নামে এই সৌদি আরবে প্রবাসে বিজনেস করতে পারবেন। তো বিগত দিনে এই সুযোগ সুবিধাটা ছিল না। হ্যাঁ ছিল, ইনভেস্টার আগেও ছিল, কিন্তু টাকার পরিমাপটা অনেক বেশি ছিল। এখানে আমাদের বর্তমানে আমি জানি যে আমাদের এই সৌদি আরবে, আমি ধন্যবাদ জানাই এই সরকারকে, সৌদি সরকারকে, যে এই ধরনের একটি উদ্যোগ নেওয়ার জন্য, যে প্রবাসীরা যারা আছে তাদের নিজের নামে ব্যবসা করবে। এবং আমার জানা মতে এখন প্রায় 1-2 হাজার বাংলাদেশি ইনভেস্টার হয়েছেন নতুন, এগুলা এই 5-6 মাসের ভিতরে হয়েছেন। তো আমি আশা করব আপনি যে একটা প্রস্তাব করেছেন যে প্রবাসে আপনারা যারা বিজনেস করেন, কেন আপনারা একটা ড্রাইভিং স্কুলও, কিন্তু আপনি ডাইরেক্ট যদি ভর্তি হন এখানে গভর্নমেন্ট স্কুলে, তাহলে আপনার ফিস দিতে হবে, যাওয়া আসা একটা খরচ আছে, তারপরে আপনার ফেল হওয়ার সম্ভাবনা আছে। একটা ড্রাইভিং স্কুল, কফি মেকার, একটা কফির বড় মানে শিক্ষণীয় কারিকুলাম যদি এখানে আমরা প্রবাসীরা যারা আছেন করেন, তাহলে সুবিধা হবে। আরেকটা কথা বলতে চাই, আপনি বলছিলেন যে বিশ্বকাপ সামনে রেখে, হ্যাঁ বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের একটি শ্রম বাজারের একটা সয়লাভ আছে। আমি জানি যে কয়েকটা কোম্পানি অলরেডি ওনারা টেন্ডার পেয়েছেন এবং নিয়েছেন, বিশেষ করে একটি চায়না কোম্পানি, সিআরসি কোম্পানি, বড় একটি কোম্পানি, ওনারাও স্টেডিয়াম সহ খেলার এগুলা পেয়েছেন। তো এখানে বড় একটা বাংলাদেশি বাজার আছে। বিশেষ করে আমাদের সরকারকে, এটা এখন বর্তমান সরকার বলেন যে সরকার, এই সরকার এগিয়ে আসতে হবে এখানে। আপনার কাছে আবারও ফিরবো, জনাব শাহাদাত হোসাইনের কাছে আমি জানতে চাচ্ছি যে আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই, যে সৌদি আরবে প্রায় 30 লাখ বাংলাদেশি দক্ষ মিলিয়ে কাজ করছেন এবং বাংলাদেশের নতুন সরকার সৌদি আরবের সাথে 50 বছরের কূটনৈতিক সম্পর্ক উদযাপনের প্রস্তুতি নিচ্ছে এবং সেই ধারাবাহিকতায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ঢাকা সফরের ব্যাপারে আলোচনা হচ্ছে। এই যে 30 লাখ বাংলাদেশি সৌদি আরবে বসবাস করছেন, সম্পর্কের উন্নতি হচ্ছে, সম্পর্কের বয়স হচ্ছে প্রায় 50 বছর। আপনি কি সত্যিকার অর্থে মনে করেন যে আমাদের প্রতিবেশী দেশগুলোর যে কমিউনিটি, ভারত, পাকিস্তান, তাদের কমিউনিটির তুলনায় বাংলাদেশি কমিউনিটির সেইভাবে ভাবমূর্তি গড়ে উঠেছে সেই অর্থে? সুন্দর একটি বিষয় এখানে উল্লেখ করছেন। আমাদের প্রতিবেশী দেশের তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি সৌদি আরব সরকারের সাথে সম্পর্ক উন্নয়নে। দেখেন, আমরা প্রচুর কাজ করি এই দেশে। প্রতিবেশী দেশগুলো, ওদের কূটনৈতিক সম্পর্কটা খুব জোরদার, শক্তিশালী, যে কারণে ওদের শ্রমিকদের সুযোগ সুবিধাও বেশি, ওদের এদেশে আসার খরচটাও কম, ওদের দেশে অনেকে ফ্রি, মানে কোম্পানি বিষয়গুলো ফ্রিতে দেওয়া হয়। আর আমাদের দেশে এগুলো প্রতিযোগিতা করে আমরা কিনে নেই, কার চেয়ে কত বেশি টাকা দিয়ে কিনতে পারবো, এটা আমার চোখে দেখা। আমরা কূটনৈতিক ভাবে আমরা অনেক পিছিয়ে আছি। এবং আমি আপনার কাছে প্রশ্ন করেছি ভাবমূর্তির ব্যাপারে, অর্থাৎ কমিউনিটির ভাবমূর্তি। আপনি কি মনে করেন যে বাংলাদেশিদের ভাষাগত কোনো ব্যাপার থাকতে পারে বা অপরাধজনিত কোনো ব্যাপার থাকে, যে কারণে 30 লাখ বাংলাদেশির ওই ধরনের ভাবমূর্তি গড়ে ওঠে নাই, যেটা আসলে 50 বছরে গড়ে ওঠা দরকার ছিল সুনাম ভাবমূর্তির ব্যাপারটাতে? মানে আপনাদের এই প্রবাসীদের আসলে কি ব্যাপারটার কারণে আমরা পিছিয়ে আছি ভারতীয় প্রবাসীদের তুলনায় বা পাকিস্তানি প্রবাসীদের তুলনায়? না, ভাবমূর্তি আমাদের অন্যদের চেয়ে আরো ভালো আছে, কিন্তু একটা বিষয় আমরা পিছিয়ে আছি, আমাদের ছোট ছোট অপরাধগুলোকে খুব বড় করে তুলে ধরা হয়। সবচেয়ে বেশি যে বৈষম্যের শিকার আমরা হই, এটা হলো মিডিয়াতে আমাদের লোকজন। কি মনে করেন যে সেই মিডিয়াগুলি কারা চালাচ্ছে? সৌদি আরবের মিডিয়াগুলোতে বাহির দেশের লোকে বেশি, বাংলাদেশ ছাড়া ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে,
আর অন্যান্য আছে, কিন্তু বিশেষ করে ইন্ডিয়ার আমাদের ছোট ছোট অপরাধগুলোকে মিডিয়াতে এমন ভাবে তুলে ধরে, ওদের অপরাধ আমার চেয়ে আরো বেশি আসছে, কিন্তু ওইগুলো ওইভাবে প্রচার হয় না। না হওয়ার কারণে সৌদিদের ভিতরে যে আমাদের বিষয়ে একটা খারাপ ধারণা আছে, ওই খারাপ ধারণাটা নিয়ে কিন্তু আমাদেরকে ওরা মানে আমাদের ভাবমূর্তিটাকে নিচু করে দেয়, এবং আমাদের সাথে সম্পর্কটা ওইভাবে ওদের সাথে গড়ে উঠছে না, যেটা অন্য দেশের লোকদের খুব বেশি হচ্ছে। আচ্ছা, আমি একটু জনাব আজাদুল হকের কাছে এই প্রসঙ্গটাতে জানতে চাইবো যে জনাব সাদাত হোসেন দায় চাপালেন মিডিয়ার উপরে, যে মিডিয়াতে বাংলাদেশিদের ছোট অপরাধকে বড় করে তুলে ধরা হয়। আপনি এটার সাথে একমত, নাকি আপনি মনে করেন যে সত্যিকার অর্থে বাংলাদেশিদের মধ্যে অপরাধ প্রবণতা বেশি, বা এবং এই কারণটাতে মূলত বাংলাদেশিদের ভাবমূর্তি আসলে 30 লাখ মানুষের যে ভাবমূর্তি সেটা আসলে নাই? জি, আমি সাদাত ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত, কিন্তু তারপরে আমি আর কিছু দিবেন যে মিডিয়াতে কেন বাংলাদেশিরা নাই। জি জি, আমি এটাই বলতে চাচ্ছি যে বাংলাদেশিরা এই জন্যই নেই, বাংলাদেশিরা আসলে আরবি মুখেও যদি বলতে পারে, শাহাদাত ভাইদের মতো এইভাবে আরবি শিক্ষিত লোকের আশাটা কম। সেই জন্য আমরা আমাদের মিডিয়াতে কাজ করার সুযোগটা সৃষ্টি হয় না বাংলাদেশের। আর সৌদি আরবে যে মিডিয়াগুলো আছে বেশিরভাগ ক্ষেত্রেই অফিসিয়াল কাজে বা দ্বিতীয় স্কেলে যারা এডিটিং এর কাজ বা বিভিন্ন কাজে জড়িত ইন্ডিয়ান। আচ্ছা, ইন্ডিয়ানরা আপনি অবশ্যই জানেন। আমি আপনার সাথে একটা তর্কে আসি। আপনি কি মনে করেন যে আপনি ঠিক আছে, ভাষাগত একটা ব্যাপার, মিডিয়ার ব্যাপার থাকে, আপনি কি মনে করেন, যেমন ধরেন আমরা যদি উদাহরণ হিসেবে রেস্টুরেন্টে যাই, আপনি কি রিয়াদের এমন কোন দুইটা বাংলাদেশি রেস্টুরেন্টের নাম বলতে পারবেন যে দুইটা রেস্টুরেন্টে অন্য দেশি লোকজন পরিবার সহ খেতে আসে, যেভাবে বাংলাদেশিরা পরিবার সহ ভারতীয়, পাকিস্তানি, ইয়ামানি বিভিন্ন দেশের রেস্টুরেন্টে খেতে যায়? আপনি কি রিয়াদে এমন কোন দুইটা বাংলাদেশি রেস্টুরেন্টের বা একটা বাংলাদেশি রেস্টুরেন্টের নাম বলতে পারবেন যেটা এত মানসম্মত এবং এত উন্নত মান যে এটাতে বিদেশিরা পরিবার সহ খেতে আসে? আপনি কি বলতে পারবেন? জি, ইয়াতে রিয়াদে একটা আছে, আমি এখন যাব, আমি এখন রওনা হয়েছি এখানে, হারাতে অবস্থিত রিয়াদের গালফ টলেডো। ওটাতে সৌদিয়ানও আসে, পাকিস্তানিও আসে, ইন্ডিয়ানও আসে, মান ভালো। তারপর আরো আছে হয়তো, আমি জানি না। এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের ব্র্যান্ডিং হয় এবং ওটার মালিক ইনভেস্টর, জানেন সৌদি আরবে ইনভেস্টর হতে নিজের নামে, মানে মালিকের নামে ব্যবসা করতে হয় না, নিজের নামে করতে পারে। এরকম প্রতিষ্ঠান কতগুলো আছে? অনেকেই আছে, হয়তো আমি একটু কম জানতে পারি, আছে, অনেক আছে, ইনভেস্টর অনেক হয়েছে। সাদাত ভাই একটু ভালো বলতে পারবে ইনভেস্টরদের সাথে। ইনভেস্টরের কথা বলছি না, আমার কথা হচ্ছে যে এমন ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলা যেটার মাধ্যমে অন্য দেশিদের কাছে বাংলাদেশের একটা ব্র্যান্ডিং হয়, যেমন আপনি একটা রেস্টুরেন্টের নাম বললেন, এই টাইপের প্রতিষ্ঠান আসলে আর কি কি আছে বাংলাদেশিদের? এই ধরনের বেশি একটা চোখে পড়ে না, তবে আমি যে কথাটা বললাম প্রথম, সাদাত ভাইয়ের সাথে একমত এবং অ্যাড করতে চাচ্ছি। এটার মধ্যে আমার দুইটা পয়েন্ট ছিল। একটা হইলো যারা মিডিয়াতে কাজ করে, সেই জন্য ইন্ডিয়ানরা ওই আমাদের ছোট দোষগুলাও একটু বড় করে প্রচার করে, সেই জন্য আমরা দোষী হই। আরেকটা হইলো আমাদের মধ্যে দেশপ্রেমের একটু কমতি আছে তাদের তুলনায়। যেমন যদি মনে করেন ইন্ডিয়ান যে কেরালা একটা স্টেট আছে, ওই স্টেটের যদি কোথাও ছোট্ট একটা মানে অপরিচ্ছন্ন বা ভালো কোয়ালিটি না, তারপরও তারা একটা রেস্টুরেন্ট দেয়, তারা 10 টাকা ট্যাক্সি ভাড়া দিয়ে আসবে বা 20 টাকা ট্যাক্সি ভাড়া দিয়ে আসবে, সবার চাঁদা নিয়ে ওইখানে খাবে, অন্য ইয়াতে যাবে না। কিন্তু আমরা বাংলাদেশের বেলায়, যেখানে ভালো সার্ভিস বা দেশ ম্যাটার না, বাংলাদেশি কিনা ম্যাটার না, যে কোনো দেশে ভালো হইলে আমরা ওইখানেই যাই, কিন্তু আমরা দেশটারে প্রাধান্য দিই না। আমি একটু শেখ মোস্তাক আহমেদের কাছে দুটো প্রসঙ্গে জানতে চাইবো যে জনাব সাদাত হোসেন বললেন যে মিডিয়ার কারণে বাংলাদেশের আসলে ভাবমূর্তি গড়ে ওঠার সুযোগ পায় না। আজাদুল হক যোগ করলেন যে পারস্পরিক অসহযোগিতার কারণে আসলে বাংলাদেশিদের সম্মিলিত ব্র্যান্ডিংটা গড়ে ওঠে নাই। আপনি একমত কিনা, বা আপনি কোনো কিছু যোগ করবেন কিনা? হ্যাঁ, আসলে আমি এই দুইটা কথাই একমত। বিশেষ করে আমাদের অনেক প্রপাগান্ডা এখানে ছড়ানো হয়েছে বিগত দিনেও। এখানে বিশেষ করে ইন্ডিয়ান যারা আছে, এরা বিশেষ করে আমাদেরকে এখানে কিন্তু অনেক কর্মকাণ্ড হয় যেগুলা বাংলাদেশিরা, এদের মূল হুতা যদি আপনি দোকান দেখা যাবে যে কোনো ইন্ডিয়ান অথবা পাকিস্তানি,
কিন্তু এটার সামনের ভাগে আমরা বাংলাদেশি থাকে, এদেরকে দিয়া সামান্য লাভে কাজগুলো করা। ওই সুবাদে দেখা যায় যে মিডিয়াগুলা প্রচার করে মানে অনেক অন্যভাবে এদেরকে একটা ভুল ধারণা দেয় যে সৌদিতে। তো বিশেষ করে আমরা এখানে না গড়ে ওঠার আরেকটা কারণ যেটা আমি মনে করি, আমরা প্রবাসীরা বাংলাদেশিরা বিশেষ করে আমরা চিন্তা করি যে শর্ট টাইমে কিছু করব, করে আবার আমরা বাংলাদেশে চলে যাব। আর কেউ আমাদের একটা রিস্ক নেওয়ার একটা রিস্ক কেউ নিতে চায় না, সবাই সেফ জোনে থেকে ব্যবসা করতে চায়। বিগত দিনে যেগুলো হয়েছে, এখানে অনেক ইনভেস্টার গড়ে উঠেছে। তো এখন আশা করব বর্তমানে যে অনেক ইনভেস্টার খুব হচ্ছেন বাংলাদেশি, আমাদের কর্মকাণ্ড কাজের কর্মপরিধি বাড়বে। এবং ওই যে আপনি বললেন যে রেস্টুরেন্ট আছে কিনা, আছে, অনেক ভালো রেস্টুরেন্ট আছে বাংলাদেশি। তো ওই যে ব্র্যান্ডিং যেটা বললেন, আমরা ওইভাবে যেতে পারি নাই, কারণ ওই যে ভাই একবার বললেন যে শর্ট টাইমে তারা পয়সা কামাই করে এবং চিন্তা করে যে একসময় তারা দেশে চলে যাবে, কিন্তু আসলে কি কেউ দেশে যায়? 10-20 না, আসলে দেশে যায় বলতে আপনি দেখেন বিজনেস যারা করে, বিগত দিনে যারা করছে, আমরাও কিন্তু এতদিনে সৌদির আন্ডারে বিজনেস করতাম প্রবাসে, সৌদি আরবে। এই মানে ভিআইপি অথবা ইনভেস্টার খুবই কম ছিলেন। এখন আপনাকে একটা উদাহরণ দিয়েছিলাম, আগেও বলছি যে 5-6 মাসের ভিতরে প্রায় 2-3 হাজার ইনভেস্টার অলরেডি হয়ে গেছেন। এটার একটা সৌদি সরকার চাচ্ছে যে খুব সহজ। আমি আপনার কাছে এই প্রসঙ্গটাতে স্পেসিফিকলি জানতে চাই, আপনি বলছেন যে ইনভেস্টর হয়ে গেছে 5-6 হাজার। আপনি কি মনে করেন যে সত্যিকার অর্থে বাংলাদেশিরা নিজস্ব ইনভেস্টর ভিসা নিয়ে সুদূর প্রসারী কিছু করতে পারবেন, নাকি তারা সাময়িক কিছু ভিসা ব্যবসা করবেন বা সাময়িক টাইমে পয়সা কামাই করা এইটাই করবেন, কিন্তু আসলে সুদূর প্রসারী কোনো প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে উঠবে না? আপনি কি এটাকে কোনো আশা দেখেন? হ্যাঁ, আমি এই জন্যই বারবার বলছিলাম যে এই কথাটাই, যে ইনভেস্টার হচ্ছে ইনভেস্টার, আমরা এখন নিজের নামে ব্যবসা করতে পারবো। এখানে আমাদের সুদূর প্রসারিত ভবিষ্যৎ চিন্তা ভাবনা পরিকল্পনা করে এই দেশে ব্যবসা করা সম্ভব। এবং অনেক নতুন ইনভেস্টার করছেন, আমার জানা মতে অনেক হয়েছেন। এরা বিজনেস যে আগে কফিলের নামে করতেন, এখন নিজের নামে করছেন। এটাতে দেখা যাচ্ছে লাভ হচ্ছে। হ্যাঁ, লাভ হচ্ছে। প্রথম হলো যে আমি যে এখানে টাকাটা ইনভেস্ট করব, এটার একটা গ্যারান্টি আছে যে আমি এই টাকাটা 100% আমি বিজনেস করে লাভ করতে পারবো, যে আর্থিক নিশ্চয়তা আছে। এবং ওই এই যেই যে মানে এই ইন্ডাস্ট্রি বলেন, যে বিজনেস আছে, ওইখানে বাংলাদেশিদেরকে এনে কাজ করার বা কাজ দেওয়ার একটা সুযোগ আছে। এবং ধন্যবাদ, আপনার প্রসঙ্গটি আমরা বুঝতে পেরেছি। আমরা একটু আরেকটা প্রসঙ্গে যাই, যে আপনি কি মনে করেন যে জনাব আজাদুল হক এবং সাদাত হোসেন যে বিষয়টিতে বললেন আরো আগে, যে অন্য দেশের লোকজনের তুলনায় 3-4 লাখ টাকা খরচ করে সৌদি আরবে লোকজন চলে আসছেন, আপনি কি মনে করেন যে এই ভিসা ব্যবসা বন্ধ করা অথবা ভিসা কিনে বিদেশে না আসার জন্য সচেতনতা তৈরির ব্যাপারে বাংলাদেশের সরকারের কোনো কিছু করণীয় আছে, নাকি এটা শুধুমাত্র মানুষের ব্যক্তিগত সচেতনতার উপর নির্ভরশীল? সরকারের কি করণীয় আছে? সরকারের এখানে বাংলাদেশ সরকারের অনেক কিছুই করার আছে এই জায়গায়, এবং নিজে সচেতন হওয়ার অনেক দরকার বিষয় আছে। এবং বিশেষ করে বাংলাদেশ সরকারের এই যে ভিসা প্রসেসিং বলেন, ভিসা প্রসেসিং আপনি ইন্ডিয়া দেখেন, পাকিস্তান দেখেন, আপনার মালয়েশিয়া, ফিলিপাইন, এইসব যারা আসে এরা একদম বাংলাদেশ, এই পাকিস্তান থেকে যারা আসে বাংলাদেশের 1 লক্ষ টাকায় এরা সৌদি প্রবাসে চলে আসে। আর আমরা এই বাংলাদেশ থেকে একজন আসলে 4 থেকে 5 লক্ষ টাকা দালালের মাধ্যমে এই 4 থেকে 5 লক্ষ টাকা দিয়ে আসতে হয় প্রবাসে। সরকার এখানে কি করবে? মানে আমি উদাহরণ দিই, আপনি আমার সঙ্গে যোগাযোগ করলেন, সরকার ভিসা আপনি আমাকে দিবেন, আমি আপনার অ্যাকাউন্টে টাকা দিব, এটা আমার আর আপনার মধ্যে লেনদেন হচ্ছে। সরকার এখানে কিভাবে আপনাকে ঠেকাবে বা আমাকে সচেতন করবে? সরকারের এখানে ভূমিকাটা আপনার সরকার ঠেকাবে যে কিছু ভিসা প্রসেসিং আছে সরকারের মাধ্যমে হয়, এই এমবিসির মাধ্যমে হয়, কিছু প্রসেসিং হয় আপনার বাংলাদেশের এজেন্সির মাধ্যমে। তো বাংলাদেশের এজেন্সিগুলো সহ যারা ভিসা প্রসেসিং করে ওরা এই ওদের নিজের প্রফিটের জন্য এই যে অনেক ভিসা যায় বাংলাদেশে, বড় বড় কোম্পানিগুলা বিনা টাকায় বিনা পয়সায় বাংলাদেশের ভিসাগুলো
ট্রাভেলসের মাধ্যমে ওনারা দেন। তো যাওয়ার পরে ওই বাংলাদেশের দালাল চক্র যেটা আছে, দালালরা ওইটাকে ওই আপনার যেখানে শুধু বিমান চার্জ হওয়ার কথা ছিল, শুধু বিমান ভাড়ায় সুলভে এরা আসবে, ওই বিমান ভাড়া সহ এই ভিসাকে বাংলাদেশে বিক্রি করা হয়। ওই ভিসাটা এত মূল্যে বিক্রি করা হয় যেটাতে বাংলাদেশের মানুষ আসলে করে বিপদে পড়ে। এই যে বললেন যে আসলে এবং টেনশন কাজ করে। আপনার অন্যান্য দেশ যেখানে বাংলাদেশি অন্যান্য দেশিরা যেখানে 1 থেকে 1.5 লক্ষ টাকায় বাংলাদেশি টাকায় চলে আসতে পারে, কিন্তু ওই জায়গায় বাংলাদেশে আসতে পায় 4 থেকে 5 লক্ষ টাকা লাগে। আমি আপনার কাছে এটা শুধু একমাত্র দালালের, বাংলাদেশের দালালদের ব্যাপারটাতে নিয়ে আপনার কাছে আবারও ফিরবো। আমি একটু আজাদুল হকের বক্তব্যটা শুনে আসতে চাই। জনাব আজাদুল হক, সত্যিকার অর্থে ভিসা কেনা বেচা বন্ধে সরকারের কোনো করণীয় আছে বাস্তবিক অর্থে? অবশ্যই সরকারের করণীয় আছে। আসলে সরকার, আমরা ওই গত কিছুদিন আগের যে আন্দোলনটা হয়েছে ওইটাও দেখছি, সরকার জনগণের উপর দিয়ে কিছু করতে পারে না। জনগণের সমর্থন অবশ্যই লাগে, জনগণের সচেতন হতে হবে। সবাই সচেতন হইলে সরকার না চাইলেও এটা করতে বাধ্য। কিন্তু সরকারেরই প্রথম পদক্ষেপ নিতে হবে। যেমন মনে করেন, যদি আমি কারো কাছ থেকে ব্যক্তিগতভাবে কারো কাছ থেকে 5 লাখ টাকা বা 7 লাখ টাকা দিয়ে কিনলাম, সরকারের কাছে গেলাম না, কিন্তু যদি আপনি বললেন আর কি প্রশ্ন, পূর্ববর্তী প্রশ্নে শেখ মুস্তাক ভাইয়ের কাছে, ওইটার আমি উত্তর দিচ্ছি যে যদি সরকারের যে ট্রাভেলস গুলো আছে অনুমোদিত, ওইখানে যদি আমি 2 লাখ টাকা করে পাইতাম এবং যদি আমার টাকার গ্যারান্টি সরকার নিত, সরকার আমার যদি ট্রাভেলস আমার সাথে জোর জবরদস্তি বা টাকা নিচ্ছে, ভিসা দেয় নাই বা ভিসা দিছে, আসার পরে আমাদের কাজ সঠিকভাবে পাই নাই, যেটা দেওয়ার কথা ওইটা পাই নাই, কন্ট্রাক্ট ফর্মে যে সিগনেচার ছিল 1000 টাকা বেতন, কিন্তু আসার পরে 500 পাইলাম, ওই পদক্ষেপ গুলা যদি সরকার নিত, যে জবাবদিহি গুলা নিত ওই ট্রাভেলস থেকে, অবশ্যই জনগণের বিশ্বাসটা ওই জায়গায় যেত। এখন সরকারের প্রতি এবং সরকার অনুমোদিত ট্রাভেলস গুলোর প্রতি যেই বিশ্বাস, যেই আস্থা যে জনগণের, যে যদি আমি ওইখান থেকে যদি বাহিরে 5 লাখও হয়, আমি সরকার অনুমতি ওইখানে 4 লাখে যাবো না। কারণ ওই ব্যবসাগুলা প্রভাবশালীরা করে, ওইখানে যদি আমি টাকা দেই, টাকার কোনো গ্যারান্টি নেই। টাকা যদি আমার 9-6 হয় বা না দেয় বা ভিসাও না পাই, আমি যে গিয়া তার কাছ থেকে টাকা নিতে পারবো, সরকার আমাকে সহায়তা করবে, তেমনটা ঘটবে না। এই বেশিরভাগ মানুষেরই এমন ধারণা। সেই জন্যই মানুষ, সাধারণ জনগণ ব্যক্তি হিসাবে, যে আমার ভাই আছে, আমার পাশের গ্রামের একজন লোক আছে, ভিসা আছে, ওইখান থেকে নেবো, আমি ওই ট্রাভেলসে যাবো না অপরিচিত। কারণ ওইখানে গিয়ে যদি আমি টাকার নিশ্চয়তা না পাই, আমি যাবো কেন? 50,000 টাকা বেশি হলে আমি নিশ্চয়তা আছে আমার ভাইয়ের কাছে, আমার চাচাতো ভাইয়ের কাছে, বা আমার খালাতো ভাই, বা আমার পাশের গ্রাম, পাশের থানার, আমি ওইখানে যাব। নিশ্চয়তা, মানুষ চায় নিশ্চয়তা। আসলে আমার নিশ্চয়তা সরকার দিতে হবে যে আমি ট্রাভেলস থেকে যে বিষয়টা নেবো, আমি ওইটা আমি ওইখান থেকে পাবো। সেই জন্য আমরা ট্রাভেলসে কম যাই লোক, পরিচিত লোক জানার কাছে যাই বেশি। জনাব সাদাত হোসেন, আপনি জনাব আজাদুল হক যেটি বললেন যে আস্থার ব্যাপারটা যদি গড়ে ওঠে, তখন আসলে যে পারস্পরিক লেনদেনটা বন্ধ হবে এবং মানুষজন ওই ট্রাভেল এজেন্সি থেকে ভিসা নেবে। আপনি কি মনে করেন এটি কার্যকর উপায়, যে এজেন্সিগুলোর উপর সরকারি নিয়ন্ত্রণ রাখা, এবং তখনই ভিসার এই বিক্রিটা বন্ধ হবে, মানুষ কম খরচে আসার সুযোগ পাবে? আপনি এই প্রসঙ্গে আপনার অভিমতটা কি? যে আমি সংক্ষেপে এটার কথা বলবো, যদি আপনার ট্রাভেল এজেন্সিগুলোকে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে এটার সুফল আনা সম্ভব। আর বাংলাদেশের পরিস্থিতির উপর আমি ট্রাভেলসকে নিয়ন্ত্রণ করতে পারবে, এটা আমি আশাবাদী না। আপনি যদি বাংলাদেশের সরকারি কোনো একটা চাকরির কথা বলেন, বেতন খুব অল্প হলেও বিপুল পরিমাণ, বিশাল অঙ্কের একটা ঘুষ দিয়ে এখানে যাওয়া লাগে। আপনার কাছে সমাধান কি? ট্রাভেল এজেন্সি আমি সমাধান আমাদের এই যে আমাদের সমাধানটা আমি দেখি না এখানে, আমি সমাধানটা দেখি না। নৈতিক শিক্ষাটা যদি অন্তত দিতে পারি, নৈতিকতার জায়গা থেকে যদি মানুষ মানে পরিষ্কার হইতে পারে, তাইলে হয়তো বা সম্ভব, না হয় আমি দেখি না এমনটা আমি এই বিষয়ে। আর সাথে আমি একটু যুক্ত করি, আপনি একটা কথা বলছিলেন যে কাজের দক্ষতা নিয়ে, মানে এখানে আসার পরে কোনো কাজে দক্ষ হওয়া সম্ভব কিনা। দেখেন, খেলার মাঠে খেলা শেখার কোনো সুযোগ নেই, এখানে তাকে দৌড়াইতে হবে।
তো এখানে আসার পরে আসলে তেমন একটা সুযোগ থাকে না। তারপরও কিছু কিছু ক্ষেত্রে, যেমন মুস্তাক ভাই একটা কথা উল্লেখ করছেন, ড্রাইভিং জানা থাকলে, ড্রাইভিংটা এখানে শেখা সম্ভব। একটা ড্রাইভিং জানা থাকলে তার কাজের একটা সুযোগ থাকে। তারপরে আমি বলবো, আমি একজন মানে বাস্তব একটা অভিজ্ঞতার কথা বলবো। আমার পরিচিত একজন লোক টুকটাক অল্প মানে ঘরোয়া ভাবে ইলেকট্রিকের কিছু কাজ করতেন। একটা লাইট নষ্ট হয়ে গেলে লাগানোর জন্য, একটু তার জোড়া দেওয়ার জন্য। কিন্তু তার একটা সাহস ছিল, এখানে এসে একজনের সহযোগী হয়ে কাজ করছে। 1200 রিয়াল বেতন থেকে তার এখন বেতন আছে 8000 রিয়াল। 8000 প্রায় বর্তমান সময়ে প্রায় 3 লক্ষ টাকা। বাংলাদেশে 30,000 টাকা তার অর্জন করা সম্ভব না মনে হয়। কিন্তু কাজের দক্ষতাটা, যে কোনো কাজ হোক, দক্ষতার উপরে তার প্রবাস জীবনের সফলতা একটা নির্ভর করে। আরেকটা কথা বলছেন আপনি, ব্র্যান্ডিং এর কথা বলছিলেন, যে আপনি রিয়াদে 2টা হোটেলের নাম বলেন, যে হোটেলে সকল দেশের লোকজন খাইতে যায়। আজাদ ভাই একটা হোটেলের নাম বলছেন, এটা আমি মনে করবো এটা নামের কাতারে আসে না। ওই হোটেলটা ভালো, হোটেল ভালো, এত বেশি লোকের, রিয়াদে তো প্রায় 8 লক্ষর উপরে রিয়াদে শুধু বাংলাদেশি আছে। রিয়াদে 8 লক্ষ বাংলাদেশের জন্য একটা হোটেল আপনার মানে এটা উদাহরণের কাতারে আমি আনতে চাই না। ওনাকে ধন্যবাদ, যিনি চালাইতেছেন, অবশ্যই ভালো কাজ করতেছেন। কিন্তু দেখেন, এরা ইন্ডিয়ানরা নেস্টু, তারপরে আরো কি কি বড় বড় মার্কেট আছে, যে মার্কেট গুলোতে আমি কিছুক্ষণ আগেও লুলু, এই মার্কেট গুলোতে এদের লোকজনই বেশি। আজকে বৃহস্পতিবার গিয়ে দেখেন তিল ধারণের কোনো ঠাঁই নাই, এত পরিমাণের লোকজন তারা এখানে যাবে। আমাদের কমিউনিটি, আপনি কমিউনিটি মানে কথার ফাঁকে আপনার একটু প্রশংসা করতে হয়, যে আপনি প্রশ্ন করে কথা নিয়ে আসতে পারেন, নিয়ে আসার যোগ্যতা আল্লাহ তাআলা আপনাকে দিচ্ছেন। যেমন আপনি বলছিলেন যে ব্র্যান্ডিং এর বিষয়টা, এই ব্র্যান্ডিংটা আমরা তৈরি করতে পারি না, এটা আমাদের বিশাল একটা ব্যর্থতা। এবং বাংলাদেশে প্রচুর পরিমাণে টাকা আছে। আমি মনে করি কি, কালো টাকার মালিকগুলো যদি এখানে এসে একটা ব্র্যান্ড তৈরি করার মানে কাজে যদি এখানে মানে কি বলতেন, মানে বিনিয়োগ করতেন, তাহলে প্রচুর পরিমাণে বাংলাদেশিদের একটা কাজের কর্মসংস্থানের একটা পথ হইতো, এবং সৌদি সরকারের কাছে, সৌদি নাগরিকদের কাছে বাংলাদেশের যে একটা গ্রহণযোগ্যতা, এটা আরো বেশি পরিমাণে বাড়ত। আচ্ছা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি একটু শেখ মুস্তাক আহমেদের কাছে ফিরবো। শেখ মুস্তাক আহমেদ, এই যে জনাব শাহাদাত এবং জনাব আজাদুল হক যে প্রসঙ্গগুলোতে আলোচনা করলেন, যে বাংলাদেশিদের ভিসা ভোগান্তি, এটা একজন বললেন যে ট্রাভেল এজেন্সিগুলোকে নিয়ন্ত্রণ করা, আপনিও সেটি বলছিলেন, এবং জনাব শাহাদাত হোসেন বললেন যে নৈতিকতা বা সচেতনতার বাইরে কোনো বিকল্প নাই। ভবিষ্যতে যদি, যেহেতু আপনি রাজনীতির সাথে সম্পৃক্ত, ভবিষ্যতে যদি আপনার দল ক্ষমতায় আসে, আপনি আপনার প্রবাসী অভিজ্ঞতার আলোকে প্রবাসীদের জন্য আপনি কি পরামর্শ সরকারকে একটু সংক্ষেপে বলবেন? কারণ আমাদের সুযোগ সুবিধা হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি যেটা বলতেছিলাম যে প্রবাসীদের সুখ দুঃখ এবং প্রবাসীতে দেশনায়ক জনাব তারেক রহমান থাকার কারণে কি করতে হবে উনি আমাদের চেয়ে ভালো জানেন। তারপরও আমি আশা করব এই ইনশাআল্লাহ যদি আমাদের দল ক্ষমতায় আসে বাংলাদেশে, আমি বলতে চাই যে বাংলাদেশে প্রথমত এই কারুকলাম যেগুলা হয়, হাতে কলমের শিক্ষা কিছু প্রতিষ্ঠান বিশেষ করে এখনো আছে, কিন্তু ওইভাবে ওই জেলা লেভেলে এবং থানা লেভেলে এগুলোকে ছড়িয়ে দিতে হবে। আপনি একটি জেলাতে ড্রাইভিং স্কুল, এসি, ফ্রিজ এগুলো আছে, কিন্তু এদের কর্মকাণ্ড এখনো সক্রিয় না, ওইভাবে প্রতিষ্ঠিত হয় নাই সারা দেশে। তো আমি বলবো নার্স, এই দেশে বাংলাদেশে একদম নার্স আছে, নার্স এখানে একটা বড় একটা সৌদি আরবে বড় একটা মার্কেট আছে নার্স, আপনার এই মেডিকেলের যে নার্স গুলো আছে। এবং ওই তো আমি ইনশাল্লাহ আমার বিশ্বাস যে এই সরকার যদি ক্ষমতা আসে, জাতীয় দল বিএনপি, তো প্রবাসীদের নিয়ে ওনারা আরো বড় পরিকল্পনা আছে, পরিকল্পনা। আর আমি শুধু আরেকটি কথা বলতে চাই, বাংলাদেশে অনেকের প্রচুর পরিমাণের পয়সা আছে, অনেক পয়সা আছে, অনেক আছেন, কিন্তু অনেক জায়গায় ওনারা কোথায় পয়সা বিনিয়োগ করবেন এটা ওনারা জানেন না, হয়তো অনেক সময় হতাশ কোন জায়গায় করবেন। আমি এখন বলবো এই সৌদি সরকার যে একটা সুযোগ সুবিধা দিয়েছে,
একটা ইনভেস্টার বাংলাদেশে বিদেশে আপনি নিজের নামে সবকিছু করবেন, ব্যবসা প্রতিষ্ঠান করবেন, আপনি 30,000 রিয়াল মানে সরকারকে গভর্নমেন্টকে দিবেন, আপনি ব্যবসা করতে পারবেন। তো আমার অনুরোধ থাকবে আপনার এই চ্যানেলের মাধ্যমে বলবো, যারা বাংলাদেশে বিজনেস করতে চান, আপনারা বাংলাদেশে বিদেশে আবার বিজনেস করেন, নিরাপদ আছে সব দিকে। আমি বলবো আপনার সাথে আমি সুর মিলিয়ে বলবো যে আমাদের এখানে যারা দেশে বিজনেস করতে চান এরা প্রবাসে আসেন, সৌদি আরবে আসেন, ভালো সুযোগ সুবিধা এখন আছে সরকার। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। bdgen24.com এর আজকের এই অনলাইন টক শোতে নিজ নিজের অবস্থান থেকে শত কর্মব্যস্ততার মধ্যে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনারা অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে এনেছেন, ভাষাগত দক্ষতা, পেশাগত দক্ষতা, ট্রাভেল এজেন্সিগুলোর উপরে সরকারের নজরদারি, আস্থার ব্যাপার, এবং এই সবগুলো বিষয় আমরা মনে করি যে প্রবাসীদের ভোগান্তি যেমন কমাবে, কর্মসংস্থানের সুযোগ বাড়াবে। পাশাপাশি আমরা সবাই একমত হয়েছি যে 30 লাখ বাংলাদেশি 50 বছর ধরে সৌদি আরবে থাকার পরও সেই অর্থে ভাবমূর্তি গড়ে ওঠে নাই, এবং এই ভাবমূর্তি গড়ে তোলার জন্য আসলে আমাদের নিজেদেরই সম্মিলিতভাবে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আর এই ভূমিকা পালন করতে গিয়ে সরকারের সমর্থন, সরকারের সহযোগিতার কোনো বিকল্প নেই। কাজে আমরা আশা করব, সৌদি আরবের অনেক বিষয় নিয়ে আজকে আলোচনার কথা ছিল, রোহিঙ্গাদের ব্যাপারটি ছিল, মোহাম্মদ বিন সালমান সৌদি যুবরাজের বাংলাদেশ সফর নিয়ে, প্রবাসীদের প্রত্যাশা নিয়ে অনেক কথা ছিল, প্রবাসে বাংলাদেশিদের ভাষা চর্চা, রাজনীতি, এইসব বিষয় নিয়ে আমাদের কথা বলার ছিল। আমরা ভবিষ্যতের কোনো এক পর্বে আবারও আপনাদের সবাইকে যোগ করে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকের এই অনুষ্ঠানে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আপনাদের সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। bdgen24.com এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, এবং এই অনুষ্ঠানটি আবারও আগামী শুক্রবার নতুন কাউকে নিয়ে আমরা নতুন বিষয় নিয়ে আলোচনা করব, সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।